এবার ঠিক হয়েছে, ভুলেই গিয়েছিলাম রাজাকারের বংশধরদের আদর করতে নেই, তাদের মায়ের উপরে রাখলেই ঠিক থাকে, একটু আদর পেলেই বাদুরের মতো মাথায় চড়ে বসে। তুষি কোমর ধরে ব্যথায় কেঁদে দেয়। চোখ থেকে অবিরত পানি বের হচ্ছে তার। সোজা হয়ে দাঁড়িয়ে তুষার রেগে চোখ লাল করে ওর কাণ্ড দেখছে। অনেক কষ্টে আস্তে ধীরে উঠেই সিঁড়ির দিকে এক পা বাড়াতেই ডান হাতে তার পেট চেপে ধরে তুষার। টেনে নিজের সাথে মিশিয়ে চট করে তুষিকে নিয়েই মেঝেতে বসে পড়ে। হাঁটু জোড়া ভাঁজ করে নিচের কোলে বসায় তুষিকে। এরপর দুহাতে ওর পেট জড়িয়ে ধরে পেছন থেকে কাঁধে থুতনি ঠেকিয়ে রাতের আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুষি হেঁচকি তুলে কেঁদে শত শত কিল ঘুষি দিলেও কোনো কাজ হয় না। শেষে অবিরত তুষারের হাতে চিমটি কাটতে থাকে, তবুও তুষারের এক বিন্দু পরিমাণ ছাড়ার নাম নেই। এভাবে অনেক সময় পর পরাজয় স্বীকার করে গভীর ঘুমে চোখ তুলে তাকিয়ে থাকতে না পেরে তুষারের বুকে মাথা রেখেই ঘুমিয়ে যায় তুষি। মুহূর্তেই কারো ঘুমে তলিয়ে যাওয়ার ফলে ফুসফুস শব্দ আসছে তুষির মুখ থেকে। চট করে তুষার বড় বড় চোখ করে বলে, তুষি চুন্নি, এভাবেও ঘুমানো যায় নাকি? ভুলেই গিয়েছিলাম তোর দ্বারা সব কিছু সম্ভব। দেখা যাবে বাসর রাতেও সিরিয়াস মুহূর্তে তুই ঘুমিয়ে কাঁদা, শেষে আমার কপাল চাপ্পড় মানা ছাড়া কোনো উপায় নেই। এই দুই চোখে আমি আমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। ফুস করেই নিঃশ্বাস ছাড়ে সে। আস্তে করে পেট থেকে হাত সরিয়ে মেঝেতে শুয়ে পড়ে এরপর তুষিকেও নিজের উপর শুইয়ে চোখ বন্ধ করে। তুষারের শক্ত দেহ বিধায় হঠাৎ হঠাৎ তুষি নড়ে চড়ে উঠে ঘুমের মাঝে। তুষির গরম নিঃশ্বাস তুষারের বুকে পড়তেই সে শুকনো ঢোক গিলে চট করে উঠে পড়ে। এমন লাগছে কেন? কি আছে এই নিঃশ্বাসে? মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছে। তুষির দিকে তাকালেই দেখতে পায় বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে। এভাবে চললে এক ফোঁটাও নিজের মধ্যে থাকবে না তুষার। সব কিছু তালগোল পাকিয়ে ফেললে তখন কি হবে? না, আর একটা মুহূর্ত এই মেয়ের সাথে থাকা যাবে না। এই যে জাদু করে খুব কাছে টানে। ধীরে ধীরে ওঠে আবার তুষিকে কোলে তুলে সিঁড়ির দিকে যায়। রুমে এসে আরামে শুয়ে কোলবালিশ দুপায়ের মাঝে দিয়ে বলে, কি রোমান্টিক মুডে এসেছিলাম তোর সাথে চন্দ্রবিলাস করতে, আর তুই কি করলি? চন্দ্রবিলাস তো দূর, ঘুম বিলাস করলি। ঘুমা বেয়াদব। এরপর হন হন করে নিজের রুমে চলে যায় তুষার। লাইট অফ করে কিছুক্ষণ আগের কথা ভেবে ভেবেই চোখ বন্ধ করে নেয়। তুষির চোখ মুখ ঠোঁট ফুলিয়ে ফুসফুস করা বুকের মাঝে গরম শ্বাস সবই মাথায় ঘুরতে থাকে। কিছুক্ষণ পর দুহাতে মুখ চেপে নিজেকে সামলিয়ে এক বৃথা চেষ্টায় ঘুমিয়ে যায় সে। ফাগুনের আনাগোনায় মুখরিত চারিপাশ। প্রতিটি গাছের পাতা ঝরে নতুন করে সেজেছে। শীতের তীব্র প্রকট বেশ অনেকটা কমে মিষ্টি মুখর দিন শুরু হয়। তেমনি শেষ রাতেও কম্বল ছাড়া ঘুমানোর উপায় নেই। বাসার সবাই সকালে নাস্তা করে মিষ্টি রোদে আড্ডা দিচ্ছে। আড্ডার টপিকই হচ্ছে তুষি রিমির পরীক্ষা শেষ ঘুরতে যাওয়া। এপ্রিল মাসেই আবার জান্নাতের এইচএসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। তানহাও প্রেগনেন্ট। সবকিছু বিবেচনা করে সবাই একসাথে গোল মিটিং বসেছে। তাদের আলোচনার মধ্যে তুষার নীরব দর্শক হয়ে এক মনে ফোন স্ক্রল করে চুপচাপ তাদের কথাই তাল মেলাচ্ছে। তার মতে এসবে তর্ক করার কোনো মানেই হয় না। সবাই একটা ফাইনাল ডিসিশন নিলে সেও হ্যাঁ বলে দেবে। যেখানে খুশি যাক। জীবনে ফ্রেন্ডদের সাথে অনেক ট্যুর দিয়েছে, এখন না হয় বোনদের পছন্দ অনুযায়ী এক জায়গায় ঘোরা যাক। আলাপের মাঝে এক পর্যায়ে তুষি ঠোঁট ফুলিয়ে হাত কচলে পড়ল, ওহ আহির ভাই, চলো না সাজেক যাই। অবশ্য যাওয়া যায়, আমার সমস্যা নেই কোনো। কথা শেষ হতে না হতেই তুষির মাথায় তানহা ঠাস করে এক থাপ্পড় দিয়ে বলে, তোর কোন শ্বশুর এত দূর যাওয়ার জন্য পারমিশন দিয়ে বসে আছে? আর আমাকে দেখছিস না এই সময় জার্নি করতে যেতে পারবো? ওর গোবর মার্কা কথায় কান দিও না, মাথায় গোবর ছাড়া কি বা আছে? তানহার কথায় রিমি হেসে কথা বলতেই এবার আর চুপ থাকতে পারল না তুষার। হু হু করে উচ্চস্বরে হেসে ওঠে সুধায়। সাব্বাস রিমি, ওর মাথায় অস্ট্রেলিয়ার বড় বড় গরুর গোবর। আজ যাওয়ার সময় ফুপিকে বলে যাব বেশি বেশি করে হরলিক্স খাওয়ানোর জন্য, যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়। বাজে কথা বন্ধ করো বন মানুষ। রামিম মুচকি হেসে তুষির মাথায় আদর করে বলে, সবাই চুপ,
তুষি হচ্ছে আমার আদরের এক পিস শালি, ও যা বলবে তাই। কিন্তু তুষি সাজেক সকালে গেলে সবচাইতে বেস্ট হবে। জান্নাত চট করে জবাব দেয়। তাহলে আরও ভালো হয় ভাইয়া, তখন আমিও পরীক্ষা শেষে ফ্রি থাকবো। সবাই কি বলো, তখন একসাথে গেলে কি যে মজা হবে। তানহার কন্ডিশন ভেবে রামিম বুঝতে পারে না কি বলবে। তানহার দিকে তাকাতেই মিষ্টি হেসে সেও সম্মতি দেয়। সবার কথাই আশ্বাস দেয়। ডিসেম্বর অনেক সময়, তখন বাবু ছোট্ট থাকবে। ছোট্ট বাবুকে মায়ের কাছে রেখে না হয় যাওয়া যাবে, তবুও ওই সময় গেলে সবারই সুবিধা। পড়াশোনার তেমন চাপ নেই। শেষে সবাই মিলে এটাই ফাইনাল করে ডিসেম্বরের শুরুর দিকেই সাজেক ট্যুর দিবে। এখন আপাতত কাছে কোনো পার্কে ঘুরে মনটা ফ্রেশ করে আসবে। তোষি, রিমি আর জান্নাতও খুশিতে দৌড়ে যায় রুমে। তিনজনে ফুল ভলিউমে বক্সে গান ছেড়ে ইচ্ছে মতো ডান্স করতে থাকে। এদের কাণ্ডে আহির তুষারের পিঠ চাপড়ে বলে, সব এক গোয়ালের গরু। বাসায় যে মুরব্বীরাও আছে, এসব তাদের হুলদুল নেই। পিচ্ছি মেয়ে বিয়ে করা আর গরু পালা সমান। আপনি ভাইয়ের কাছে বোনের বদনাম করছেন আহির ভাই, সব বলে দেবো কিন্তু। মৃদু হেসে আহির তুষার নিয়ে বাইরে কোথাও হাঁটতে চলে যায়। ছেলে মানুষ কতক্ষণই বাসায় বসে থাকা যায়। দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেই রেডি হওয়ার জন্য রুমে যায়। তুষারের ভার্সিটি মিস যাচ্ছে কয়েকদিন ধরে, এর জন্যে এখান থেকে একেবারে ঢাকা চলে যাবে। আজাদ হোসেন আর নূরজাহান বাসার দিকে রওনা দিবে। রামিমও আজ চলে যাবে বিদ্যায়। জান্নাতও তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বিকেল এক এক করে সবাই বের হওয়ায় নাজমা বেগম আঁচলে চোখের পানি মুছে জান্নাতকে বলে, আহির যা বলবে তাই শুনবি। লক্ষ্মী মেয়ের মতো শাশুড়ি শ্বশুরের সেবা করবি। আহিরের কি লাগবে না লাগবে সব অক্ষরে অক্ষরে পালন করবি। তোর জন্য আমাকে কোনো কথা যেন শুনতে না হয়, বলতে যেন না পারে আমরা কিছুই শিখাইনি। কখনো অসভ্য বলতে না পারে, তেমনভাবেই চলতে হবে। জান্নাত কেঁদে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। বাপের বাড়ি এখন আর নিজের নেই, দুদিনের অতিথি হয়ে আসতে হবে এখন থেকে। এসব ভেবেই কষ্টে বুকের ভিতর হাহাকার শুরু হচ্ছে। আহির জান্নাতের হাত শক্ত করে ধরে বলে, আপনি দোয়া করবেন মা, যেভাবে আদরে মেয়ে নিয়ে যাচ্ছি সেভাবেই যেন রাখতে পারি। আহিরের মুখে হাত বুলিয়ে আদর করে নাজমা। তোমার ভরসায় আমার মেয়ে দিয়েছি। ওই বাসায় জান্নাতকে দেখে রাখা সব কিছুই তোমার দায়িত্ব। জান্নাতকে ভালো রেখো, ভালো থেকো। কথা শেষে চোখের পানি মুছতেই তানহা কাকিয়ার মাথায় হাত বুলিয়ে জবাব দেয়, চিন্তা করবে না, জান্নাত বড় হয়েছে, সব বুঝে নেবে। তাছাড়া এক সপ্তাহ পর তো এখানেই থাকবে। কলেজ কতদিন মিস গেল, এভাবে বন্ধ দিলে সমস্যা। পরীক্ষার পর একবারই শ্বশুরবাড়ি যাবে। এবার বিদায় দাও কাকিমা। নাজমা বেগম সহ রিমি ওরা সবাই আগে জান্নাতের বিদায় দিল। এরপর আমিনা বেগম আজাদ হোসেনকে বারবার বলে দিলেন আবার আসতে। শেষে বাধ্য হয়ে তিনি বলল, আর আসবো না। এবার তুই আমার বাসায় যতদিন না যাস ততদিন আমিও আসবো না। ভাইজান, তুমি তো বোঝো এই সংসার রেখে কিভাবে যাই। নাজমা একা সামলাতে হিমশিম খাবে। আমার রান্না ছাড়া তানহার বাবার মুখে রোচে না। ননদিনী, এত কিছু বুঝি না, কবে যাবে বলো। আমিনা বেগম শতবার না করলেও কোনো কাজ হয় না। নূরজাহান ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দিচ্ছে। শেষে না পেরে বলল, রিমি তুষির পরীক্ষা শেষে সবাই মিলে যাব। ভাবি এইবার হয়েছে শান্তি। আমি খুব খুশি হব। এবার যাই, ভালো থেকো। এক এক করে সবাইকে বিদায় দিয়েই তারা। তুষার সবার শেষে রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে তুষি আইসক্রিম খাচ্ছে। কাল রাতেই রামিম সবার জন্য আইসক্রিম কিনে এনেছিল। সেখান থেকে অর্ধেক তুষি সব সাবার করে দিয়েছে। গপ গপ করে খাওয়ার ফলে ঠোঁটের কোনায় বেশ ভালোই আইসক্রিম লেগে আছে। কেমন বাচ্চাদের মতো দেখতে লাগছে। তুষার হেসে চারিপাশ দেখেই বুঝলো বাসায় এখন তুষি ছাড়া সবাই গেটের কাছে। এগিয়ে এসে তুষির পাশে বসলো তুষার। এরপর ডান হাত বাড়িয়ে ঠোঁট মুছিয়ে দিতেই তুষি হকচকিয়ে যায়। চট করে আইসক্রিমের বাটিটা টেবিলে রেখেই বলে, এখনো যাওনি বজ্জাত? কাল আমার কোমর ভেঙেছো, আজ আবার কি ভাঙতে এসেছো? তোমার মতলব কি বলো তো?
রাতের সব কথা মনে হতেই তুষার কপাল কুঁচকে রেগে তাকায় ওর দিকে। দেখেই মনে হয় এই চোখ দুটি দিয়ে তাকে ভস্ম করে দিচ্ছে। বাম হাত বাড়িয়ে তুষির কোমর চেপে একেবারে বুকের কাছে নিয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, কাল যা করেছিস, তোর কপাল ভালো এখন আমি চুপচাপ আছি। মাঝরাতে একটি মেয়ের রুমে যাও, লজ্জা করে না? বউয়ের রুমে যেতে কিসের লজ্জা? তুষি এবার রাগে ফুঁসছে, দুহাতে কোমর থেকে তুষারের হাত সরিয়ে বলল, এই, তোমার কোন চুলের বউ? যাও বলছি, এক্ষুনি বিদেয় হও। মাথা গরম হলে কিন্তু একটা চুলও তোমার সাথে থাকবে না। তুষার কাঁধে ব্যাগ তুলে টপ করে উঠে পড়ল, দরজার বাইরে যেতে যেতে বলল, সব নোট করে রাখছি, বিয়ের পর এক এক করে সবগুলো সুদে আসলে ফিরিয়ে দেব গুনে গুনে। তোর মতো বনমানুষকে বেঁচে থাকতে কখনো বিয়ে করব না, দেখি কি করিস। তুষির কথায় তুষারের মাথায় আগুন ধরে যায়। চোখ দুটি মুহূর্তেই রক্ত লাভ হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। তুষির চোখে চোখ রেখে বলে, কি বললি? আবার বল, কানে শুনিনি। এমন চোখ দেখে তুষির এবার ভয় করছে। কখনো তেমন ভাবে তুষারকে রেগে যেতে দেখেনি। ভয়ে শুকনো ঢোক গিলে জবাব দেওয়ার জন্যে মুখ খুলতেই তুষার হুট করে সব রাগ তুষির গলায় ছাড়ে। আজ এই মেয়েকে উচিত শিক্ষা দিতে এক বিন্দুও ভাববে না সে। নিজের দাঁতের দংশনে জোরে সজোরে কামড় বসায় তুষার। দাগ হয়ে থাকবে? তবে হোক, পুচকে একটি মেয়ে মুখে কত বড় বড় কথা বলে। পাক্কা 3 মিনিট পর ছেড়ে দেয় তুষিকে। এখনো চোখ বন্ধ করে সে ব্যথা সহ্য করছে। তুষার ঠোঁট বাঁকিয়ে হেসে বাম হাতে তুষির ঠোঁটে স্লাইড করতে করতে বলে, সুইট হার্ট, ভালো কথার দাম নেই। এবার বলো, বিয়ে করবে? রাজি না হলেও সমস্যা নেই, তুলে নিয়ে জোর করে বিয়ে করব, বাসরও করব। আমার কোনো শ্বশুরের সাহস নেই তুষারকে আটকাবে। এই গলায় দাগ হওয়া ভালো, সবাই বলবে, ইস এত আদর কে দিয়েছে তুষু। তুই তখন নির্ঘাত বড়সড় মিথ্যা বলবি। এবার গলায় দিলাম, নেক্সট টাইম বাজে কথা বললে এই নরম ঠোঁটে সব রাগ ঢালবো। তুষি এক ঝটকায় তুষারের হাত সরিয়ে দিয়ে দূরে দাঁড়ায়। দিন দিন তুষারের বেহায়াপনা বেড়ে যাওয়ায় কেঁদে দেয় তুষি। চোখের পানি মুছে রুমের দিকে যেতেই তুষার ডান হাতে আলতো করে নিজের সাথে পেঁচিয়ে ধরে গালে গাঢ় চুম্বন এঁকে বলে, রাগ করলে যেতে দিব না, আগে বল রেগে নেই তুই? তুষি রেগে ফুসফুস করে তুষারের হাত কামড়ে ধরে, তবুও তুষার নড়ছে না এক বিন্দুও। তুষি জোরে সরে কামড় দিয়ে বলে, তুই আমার সামনে থেকে যা, অসভ্য পুরুষ মানুষ। আগে বল রাগ করিসনি? ছাড় তুই, আস্ত বজ্জাত আসলেই তুই। তুষার এবার শক্ত করে চেপে ধরে আর এক গালে চুমু খায়। যতক্ষণ আমার সাথে ভদ্রভাবে কথা না বলবি আদর করতেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। তোকে ঠেলে দেব বলে অফুরন্ত আদর মনের ভেতর নিয়ে ঘুরে বেড়াই। তুষি কোনো জবাব না দিয়ে ছুটার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। শেষে তুষারই ছেড়ে দিয়ে পুনরায় দুষ্টুমির ছলে বলে, বুঝতে পেরেছি, তুই তো ভয়ঙ্কর মহিলা। আদর খাওয়ার জন্য অভিনয় শুরু করে দিয়েছিস। আসলে তুইও মনে মনে চাস আমার মতো নাদান ছেলেকে ফুলিয়ে ভালিয়ে আদর খেতে। ছি তুষি, এই ছিল তোর মনে? বললেই পারতি তুষার ভাই আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে। তুই কি যাবি? যাচ্ছি বাবা, যাচ্ছি। ভয়ঙ্কর মহিলাদের থেকে দূরে থাকাই ভালো। তুষার ওর দিকে এগিয়ে এসেই আবার টুস করে গালে চুমু খায়। তুষির আগে মারতে গেলেই ভো দৌড়ে উচ্চস্বরে হেসে বেরিয়ে যায় তুষার। গেটের কাছে সবাইকে বিদায় জানিয়ে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সিটে মাথা এলিয়ে মনে মনে হেসে চোখ বন্ধ করে রাখে। তুষি দরজা বন্ধ করে রুমে শুয়ে ইচ্ছে মতো বকে দেয় তুষারকে। লুচ্চু কোথাকার, এভাবে কেউ কখনো যখন তখন স্পর্শ করে? সে কি জানে তার স্পর্শে আমার বুকের মাঝে রীতিমতো হাতুড়ি পেটায়? দম বন্ধকর অবস্থা হয়, মনে হয় এই মুখ কোথায় লুকায়। লজ্জায় চট করে উঠে আয়নার সামনে তীক্ষ্ণ চোখে গলার সেই লাভ বাইট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ফর্সা ত্বকে মুহূর্তেই লাল আকার ধারণ করেছে। তৎক্ষণাৎ মস্তিষ্ক গরম হয়ে যায়, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে অনবরত। আবার সেই এক বস্তা মিথ্যে বলতে হবে সবাইকে। মনের মাঝে এক প্রকার লজ্জাও লাগে বেশ। কিছুক্ষণ আগের ঘটনা ভাবতেই গাল দুটি লজ্জায় লাল হয়ে ওঠে তার। দৌড়ে বিছানায় বালিশ দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে তুষি। মনে মনে 1000 বার আওড়ায়,
অসভ্য 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 তুষার ভাই, শয়তানের শয়তান। সবাই যাওয়ার পর 1 মাসেরও অনেক বেশি সময় পেরিয়ে গেছে। সকলে আর আগের মতো নেই, যার যার মতো ক্যারিয়ার গড়তে নয়তো সংসার সামলাতে ব্যস্ত ভীষণ। জান্নাতের বিয়েরও 1 মাসে চলছে। বিয়ের সপ্তাহ খানিক পরই শ্বশুর বাড়ি থেকে পড়াশোনার জন্য চলে এসেছে একেবারে। যদিও আহির এটা কোনো মতেই মেনে নিতে পারেনি। বউয়ের টানে কি সপ্তাহে 1-2 বার শ্বশুরবাড়ি আসা যায়? লোকে কি বলবে এই নিয়েও জান্নাতের সাথে কম তর্কাতর্কি হয়নি। যতবারই আহির বলে প্রতিদিন গাড়ি রিজার্ভ করে দেবো, তবু চলো আমাদের বাসায় চলে যাই। জান্নাত তো রাগী চোখে আহিরের দিকে তাকিয়ে কটমট করে জবাব দিয়েছে প্রতিবার। আর একবার বললে মাথা ফাটিয়ে দেব, বেশি বুঝলে যাবই না কোনো দিন। আম্মু প্রতিদিন বলে তোমাকে নিয়ে যেতে, তার নাকি একা একা বাসায় ভালো লাগে না। আগে কি দোকলা থেকেছো? তবে এখন কেন একলা থাকতে পারবে না? আর তাছাড়া আমি মাকে বলেছি পরীক্ষার আগে একবার দেখা করে যাব। এত কিছু বলেও যখন আহির মানাতে পারে না, কষ্টে তার বুক ফেটে যায়। এ যেন বউ থেকেও না থাকার মতো অনুভূতি। কিভাবে বুঝবে জান্নাতকে? নতুন বউ ছাড়া একা থাকা কতটা ব্যথিত। 1000বার পেছন পেছন ঘুরেও রাজি হয় না জান্নাত। ব্যাকুল মনটাকে যা তা বলে শেষ সান্ত্বনা দেয় আহির। আর মাত্র কিছুদিন তারপর কখনো বাপের বাড়ির নামও মুখে তুলতে দেবে না। পরাজিত হয়ে আহিরই বলে, থাকো এখন যত পারো, পরীক্ষার পর বাপের বাড়ির নাম তুললেই পা ভেঙে বাসায় রাখি। জান্নাত খিলখিল করে হেসে ওঠে। তোমারই হবে জ্বালা, আমার সব কাজ করে দিতে হবে। করব, খাইয়ে দেব, গোসল করে দেব, এমনকি কাপড় চেঞ্জ করে দেব নিজ হাতে, আদরে আদরে। জান্নাত নাক মুখ কুঁচকে কিল ঘুষি দিয়ে বলে। অসভ্য, সব সময় মুখে বাজে কথা। আহির হেসে জড়িয়ে ধরে জান্নাতকে, কপালে ভালোবাসার পরশ এঁকে সময় কাটায় নিজেদের মতো। আজকাল তুষারও ভীষণ ব্যস্ত। সামনে তার টেস্ট। এবছর গেলেই আর মাত্র 1টি বছর থাকবে অনার্সের। হুটহাট টাঙ্গাইল যাওয়ার টিউশনগুলো টিকিয়ে রাখতেও অনেক হিমশিম খেতে হচ্ছে তাকে। সারা দিনের ব্যস্ততা শেষে রাতে তুষির নাক কুঁচকে কথা বলা, চোখ মুখের ভাবভঙ্গি সব মনে পড়ে যায়। ওর সাথে কাটানোর খুনসুটিগুলো মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে। ছুটে চলে যেতে ইচ্ছে করে তুষির কাছে। মনেই পিচেল হাসি হেসে মাঝরাতে অবিরত ফোন দিতেই থাকে তুষিকে একটার পর একটা। এমন কাণ্ডে রেগে তুষি মাঝে মাঝে ঘুমের মধ্যে তুষারকে কয়েকটা অশ্রাব্য ভাষায় গালিও দেয়। তুষারও কম চায় না। ওর সাথে সায় দিয়ে নানান কথায় ফাজলামি করে বেড়ায়। দুষ্টুমি করেই কখনো বলে, এই শোনা, দরজা খুল না, আমাকে এভাবে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? অহেতুক কথায় মস্তিষ্ক গরম হয়ে যায় তুষির। ঘুমে বেহাত ঘটিয়ে এসব ফালতু কথা বলছে। রেগে ধমকে ওঠে তুষি। খুন করে ফেলবো, খুন করে ফেলবো। এত রাতে কল দিয়ে ফজলামি করো? ফোন রাখ। আমি আসলে জিন্দা কবর দিব। পরীক্ষা শেষ এখন, আর আমি কয়টা দিন ঘুমোতে দে ভাই, পায়ে পড়ি। আসো সোনা, কাছে আসো, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি আসলেই ভালোবাসা শুরু হবে। উফ, কি কণ্ঠ তোমার সোনা! প্রতিদিন এমন নেশালো কণ্ঠের জন্য কি খাও? একটু টিপস দাও না। কুত্তা, মেজাজ খারাপ করবি না, মামিকে বলে দিব সব। শাশুড়িকে এসব প্রাইভেট কথা বলতে নেই জান। তোমাকে আমি চুমু খেয়েছি, এটা কি বলতে পারবে? তবে বুঝো, চুমুর থেকেও গভীর আলাপন কিভাবে বলবে। কুত্তা, ফোন রাখ তুই, বন মানুষ। হিস, কি মুখের ভাষা! এই যেন মধু ঝরছে, একেবারে বুকে এসে লাগে শোনা। এভাবে আর কথা বলো না। হার্ট ফেল করে ICU এ ভর্তি হতে হবে শেষে, বিলিভ মি জান। এ যেন কথা নয়, আস্ত আফিম মেশানো কণ্ঠ। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। বিষ খা তুই, কল কাটলাম আমি। মেজাজ গরম, চোখ লাল হয়ে যাবে তুষির। ফোনটা নিয়েই জোরে আছাড় মারে বিছানায়। তুষির পরীক্ষা শেষ হয়েছে আজ থেকে 25 দিন আগে। তার এখন ঘুমানোর সময়। তুষার তবে কেন ডিস্টার্ব করবে? তুষারের অবিরত ফাজলামিতে রীতিমতো রাগে ফসে তুষি। তানহা সেই যে শ্বশুরবাড়ি গেল আর আসার নাম নেই। সেখানেই স্বামী সংসার নিয়ে দিব্যি আছে। রামিম অনাগত সন্তানের আশায় অপেক্ষায় ক্রমাগত দিন গুনছি। সারাদিন অফিসে খেটে ক্লান্ত হয়ে যখন ফিরে আসে,
ক্লান্ত হয়ে যখন রাতে বাসায় আসে তানহার মুখে হাসি দেখেই সব ক্লান্তি নিমেষেই পালিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে ঘুমোতে তার বুকে। একটি মেয়ের কাছে এর থেকে সুখ আর কি হতে পারে? বুকের মাঝে চুপটি করে থাকতে দেখে রামিম খেপানোর উদ্দেশ্যে বলে, কি দেখে আমার মতো শ্যামবর্ণের ছেলের প্রেমে পড়েছিলে? আমার থেকে সুদর্শন বড়লোক দেখেও বিয়ে করে সুখী হতে পারতে তানহা। ভালোবাসা কি টাকা দেখে হয়? প্রতিদিন তোমার বুকে ঘুমিয়ে যে তৃপ্তি পাই, সেই অনুভূতি কি টাকা পাওয়া চায় রাহিম? তোমার প্রতিটা আদরের সুখ লুকিয়ে থাকে। নিজেকে ভাগ্যবতীর মধ্যে একজন মনে হয়। অনেক ভালোবাসি রাহিম। এই পৃথিবীতে বেঁচেই বা থাকবো কতদিন? নিজের মানুষের সাথেই কটা দিন না হয় ভালোবেসেই কাটিয়ে দিই। এই জন্য আবার গায়ের রং কেন লাগবে? রামিম দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় ঠোঁট ছুঁয়ে প্রশান্তির শ্বাস নেয়। এই মেয়েটির মাঝেই সব শান্তি, সব সুখ। রিমির সময়টাও দারুণভাবে কাটছে। জান্নাত আর তুষির সাথে হেসে খেলে বেশ সময় কাটাই এখন। এসব দেখে আমিনা বেগম, নাজমা বেগম, আতিকুর রহমান তৃপ্তর হাসি হাসে। মেয়েদের মিল দেখে মুহূর্তেই বুক ভরে ওঠে। মনে হয় এই বাঁধন সব সময় শক্তই থাকুক, কেউ মাঝখানে এসে ঠুনকো করতে যেন না পারে। দুই বোনের আজকাল ইউটিউব থেকে কেক বানানোর জন্যে সারাদিন ব্যস্ত থাকে, অথবা কখনো গভীর রাতে রিমির ফোনে হুট করেই অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে। ওহে কোমলমতি, তোমার কোমলের ন্যায় রূপ, এ শহর তোমাকে বড্ড মিস করছে। একটু ছাদে এসে কি আপনার পায়ের ধুলো দিয়ে যাবেন এই হতভাগাকে? আপনাকে দেখার তৃষ্ণা মিটছে না কয়েকদিন। আজ না হয় ছাদে এসে সেই তৃষ্ণা এক পলকেই চুকিয়ে দিলেন। রিমি রেগে যায় মেসেজ দেখে। কল করতেই বোঝে ওই নম্বরটি বন্ধ। দাঁতে দাঁত চেপে রিপ্লাই করে, এই দামড়া বুড়ো, এইসব ফাইজলামি বাদ দিয়ে সামনে আসবেন, নয়তো কখনো মেসেজ দিবেন না। নেক্সট টাইম আবার টেক্সট দিলে খুন করে ফেলবো। না, আর জবাব আসে না এরপর। তবে অনেক দিন পর আবার টুম করে মেসেজ এসে নম্বর বন্ধ হয়ে যায়। রিমিও হতাশ হয়ে আজকাল রিপ্লাই দেওয়া অফ করে দিয়েছি। তুষির সাথেই সারাক্ষণ লেগে থাকে। কখনো দেখা যায় হুট করেই বিকালে রিকশায় চড়ে বেড়াই টাঙ্গাইলের অলিতে গলিতে। মাঝে মধ্যে যে বা জয়ও তাদের সাথে যোগ হয়। পরীক্ষা শেষে সব প্যারা এক পাশে রেখে চারজন নানা জায়গায় হেঁটে বেড়ায়। পৌর উদ্যানে তাদের খিলখিল হাসিতে মুখরিত হয় চারিপাশ। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে ভাবে, বন্ধুত্ব কি এমনও হয়? এত সুন্দর বন্ধন কেন, যার কোনো রক্তের মিল নেই? তুষি সর্বক্ষণ হেসে গড়াগড়ি খায় জুঁইয়ের শরীরের উপর। রেগে জুঁইও ওর পিঠে কয়েক ঘা বসিয়ে দেয়। রিমি মিনিটে মিনিটে তাদের চুপচাপ থাকতে বললেই কি তারা মুখ করা বন্ধ রাখবে? এরই মধ্যে একদিন পার্কে বসে চারজন ফুচকা খাচ্ছিল বেঞ্চে বসে। একটু দূরের কাপলদের দেখেই তুষির মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে। সামনে গিয়ে চট করে তুষি বলে ওঠে, রিমি, এটা তোর 2 নম্বর বয়ফ্রেন্ড ছিল না? দেখ ব্যাটার কত সাহস, আবার নতুনটা ধরেছে। একে কি করা যায় বলতো? হঠাৎ এমন কথায় ছেলে মেয়ে দুজন ভড়কে যায়। মেয়েটি রেগে ছেলেটিকে তাকাতেই ছেলে বলে ওঠে, মেয়েগুলো মিথ্যে বলছে, কথা নেই জানা নেই, কখন কি বলবে তাই বিশ্বাস করবে। মেয়েটি রেগে ছেলের কলার চেপে বলে, এখানে তো অনেক মানুষ আছে, আর কাউকে বললো না কেন? সত্যি করে বলো তো, কয়জনের সাথে তুমি রিলেশনে কন্টিনিউ করেছো? ততক্ষণে জুইও সাই দিয়ে জবাব দেয়, এই মিয়া, সত্যি কোন? আমাদের চেনেন না? 2 মাস আগেই না ব্রেকআপ হলো, এক্ষুনি ভুলে গেলেন? অতঃপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, আপু বোঝেন, তবে আজ ব্রেকআপ হলে আপনাকেও কাল চিনবে না। রিমি কাঁদো কাঁদো হয়ে বলে, এইভাবে ভুলে যেতে পারলে আমাকে হয়তো একটু প্যারাই দিতাম, তাই বলে যোগাযোগ বন্ধ করে সব শেষ করে দিলে। এই চল আমরা চলে যাই, এই প্রতারককে আর চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না। তুষি, জুই আর জেবাও ন্যাকামোর স্বরে বলে ওঠে একসাথে। ওরা চারজন গেটের কাছে এসে চুপি চুপি তাদের কাহিনী দেখতে লাগলো। ফাজিল মেয়ে, আমার নাম জানো? আর একবার সামনে পেলে আছাড় মারবো। যদি আজ ব্রেকআপ হয় খারাপ হয়ে যাবে, সবগুলোর বাসায় গিয়ে বিচার দিয়ে আসবো। এবার মেয়েটি অঝরে কেঁদে ছেলেকে গালে থাপ্পড় মারল। এত বোঝানোর পরেও যখন বুঝলো না মেয়েটি, রাগে ছেলেটি জোরে তার চুল টেনে বলল, যা ব্রেকআপ,
যে আমার কথা বিশ্বাস করে না, বাইরের মানুষের কথা বিলিভ করে, তাকে আমি ভালোবাসি না। হ্যাঁ, আমার 10টা জিএফ। শান্তি, এবার তোর মতো থার্ড ক্লাস মেয়ে যেন আমার চোখের সামনে আর না দেখি, নয়তো ভালো হবে না। তার মানে মেয়েটির কথা সত্যি? আমিও ব্রেকআপ করলাম প্লে বয়ের সাথে আমি? ছি। এই বলেই দ্রুত মেয়েটি চলে যায়। শেষে ছেলেটিও তাকে মানানোর জন্যে পিছু পিছু ছুটলেও কোনো কাজ হয় না। মেয়েটিও নাছুর বান্দা, যা বলেছে তাই। রেগে রিকশায় উঠতেই ছেলেটিও ধপ করে উঠে পড়ে। এসব কাণ্ড দেখে তুষি, রিমি ওরাও হাসতে হাসতে শেষ। 4 জন হাসছে আর রাস্তায় একজন আরেকজনের পিঠে কিল দিচ্ছে। এভাবে ফাজলামিতে মাঝে মাঝে সারা বিকেল পুরো শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় তারা। টিএসসিতে 5 বন্ধুর চায়ের কাপের আড্ডায় চারিপাশ অদ্ভুত এক শান্তি বিরাজ করে। কখনো গলা ছেড়ে গানে সবাই একসাথে তাল মেলায়, কখনো বা এক প্রেমিক তার প্রেমিকার মায়াবী মুখের দিকে নিমেষেই পলকহীনভাবে তাকিয়ে থাকে। তখন অন্য বন্ধুরা তাকে দেখে দাঁত কেলিয়ে হু হু করে হাসে। এভাবে সময় যাচ্ছে বেশ। রাবশা আর মিরাজও প্রেম জমে ক্ষীর। প্রতি রাতেই হাজার বাক্য আদান প্রদান করে তারা। একজনের কষ্টে অন্যজন ব্যথিত হয়, কখনো বা ভবিষ্যতের কথা ভেবে নীরবতা পালন করে চুপ হয়ে থাকে। পরিবার সমাজকে মানাতে অনেক স্ট্রাগল করতে হবে মিরাজের। এসবেও আজকাল জাইসা আর তুষার, পঙ্কজ অবিরত মজা লোটে। ঠাট্টার ছলে পঙ্কজ কখনো বলে ওঠে, বন্ধু মহলে প্রেম করিস না ভাই, এই দিলের মধ্যখানে লাগে, খণ্ড বিখণ্ড হয়ে যায় হৃৎপিণ্ড। মিরাজের থেকে কিছু শিখতেও তো পারিস, ভবিষ্যতে কাজে দিতে পারে। কথাটি বলে তুষার মিরাজের কোলে ধপ করে শুতেই মিরাজ লাফিয়ে ওঠে। হাত দিয়ে কোল ছাড়তে ছাড়তে জবাব দেয়, ছি তুষার, জানিস না এই কোল শুধু রাফসার, অন্য কোনো প্রাণীর অধিকার নেই এই কোলে স্পর্শ করার, আর তুই ডিরেক্ট শুয়ে পড়লি। ভাই, আজকাল মুখ দিয়ে তোর এইসবও বের হয়? যা, আমি তোর বইয়ের কোলেই শুব এখন। রাফসা, আয় আয়, তোর কোলে শুই। এই খবরদার ওরে স্পর্শ করবি না, সে একান্তই মিরাজের। বন্ধুদের খাপছাড়া কথা ভাষ্যে রাফসা লজ্জায় জাইসার ওড়নায় ঢং করে মুখ লুকায়। তখন কোনোই দিয়ে জাইসা গুতা মেরে বলে, যা এখান থেকে, ঢং দেখলে আর বাঁচি না। এরপর সবার দিকে সে এক পলক তাকিয়ে পঙ্কজকে বলে, দোস্ত, ওদের সবার নিজের মানুষ আছে, শুধু তুই আর আমি বাদে। এত কাপলদের ভিড়ে আয়, আমরা এই দুনিয়া থেকে চলে যাই। যাইসা কাইসা তুই আমারে ফাঁসাইয়া লইয়া যাইবি বরিশাইলা? যাইতাম না তোর লগে। জাইসা মুখ ফুলিয়ে উঠে অন্যদিকে তাকিয়ে থাকে। তুষার মিরাজ চোখ চাওয়াচাই করে উচ্চস্বরে বলে, তোরা দুইয়ে মিলে হয়ে যা এক, আমরা বন্ধু মিলে বিয়েতে দিব ডান্স। কি বলিস পঙ্কজ, জম্পেশ হবে না? যা, ওই শালি ভালোবাসার বুঝলে তো, আমার বউ হবে ফকা সুন্দরী। জাইসাও তো আগুন সুন্দরী। না, হয়তো না, ওর থেকে আরো ফকা। তুষার রেগে লাথি মেরে ফেলে দেয় ঘাসের মাঝে পঙ্কজকে। অশ্রাব্য ভাষায় গালি দিয়ে উচ্চস্বরে বলে, তোর শেষে রানু মণ্ডল জুটবো কপালে, মিলাই নিস শালা। রাফসাও তাল মিলিয়ে লাজুক হেসে মিরাজের হাতে হাত রেখে কাঁধে মাথা দেয়। এসব ভালোবাসা দেখে তুষার, পঙ্কজ অসহায় হয়ে অবিরত কপাল চাপড়ে বসে থাকে। কষ্টে দুই বন্ধুর বুক ফেটে খরা হয়ে যায়। দুজনের ভাব দেখে মিরাজ রাফসাকে টেনে পাশে বসিয়ে কপালে চুমু খায়। এসব কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে মিরাজ আর রাফসাকে মারতে যায় পঙ্কজ। জাইসাও মুখ ফুলিয়ে বসে থাকতে না পেরে ওদের সাথে সারা মাঠে দৌড়াদৌড়ি করে যখন এক একজন হাঁপিয়ে যায়, 5 জনেরই ফিক করে হেসে গড়াগড়ি খায় মাঠের সবুজ ঘাসে। এক পরন্ত বিকেল তুষিদের বাসায় নূরজাহানের আগমন ঘটে। এভাবে হুট করে ভাবিকে আসতে দেখে আমেনা বেগম ভারী অবাক হয়ে যায়। সকালেই না ফোনে কথা হলো, তখন তো একবারও বলল না আসবে। সবসময় বেরোনোর আগে কল করে জানায়। আমেনা বেগমের মনের মাঝে নানান কথা ঘুরপাক খায়। তার মধ্যে নূরজাহানের মুখে এক বিন্দুও হাসির ছটা নেই। ভয়ে হাত কাঁপছে তার। নূরজাহান বাসায় এসেই বলে, তুষি কোথায়?
আমিনা বেগম দৌড়ে এসে সবাইকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে তুষিও ঘটনা বোঝার জন্যে দুই ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে। কি এমন হলো মামি এখানে এই অবেলায়? আমিনা বেগম নূরজাহানের পাশে বসে মনের কোণে উকি দেওয়া কথাটা বলেই ফেলে। ভাবি, ভাইজানের শরীর কেমন? তুষি কি কিছু আকাম করেছে? ভাইজানের কিছু হয় নাই তো? নূরজাহান কোনো জবাব না দিয়ে এক ধ্যানে পাথরের মতো বসে থাকে। তুষি সহ সবাই অবাক হয়। যে মানুষটা অবিরত বকবক করে তার আজ কি হলো? শেষে আমিনা বেগম পুনরায় বলে ওঠে, ভাবি, জবাব দাও না কেন? সকালে না বললা সব ঠিক আছে? এই সময় মাঝে আবার কি হলো? ও ভাবি, কথা বলো, চিন্তায় আমার মাথা ব্যথা করছে। তুষার বাবা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমিনা বেগমের কথার পিঠে জবাব দিয়েই পুনরায় প্রশ্ন করে নূরজাহান, ভাই কখন আসবে? কে, তানহার বাবা? হ্যাঁ। আমিনা বেগম এক পলক তার দিকে চেয়ে বলল, রাত 9টার পর। ঠিক আছে, তোমার ভাইজানও সন্ধ্যার পর চলে আসবে। চলো, এক কাপ চা দাও আমাকে। আমিনা বেগম নূরজাহানের পাশে বসে আলতো করে তার হাত নিজের মুঠোয় নিলেন। এরপর নরম স্বরে জিজ্ঞেস করলো, ভাবি, সত্যি করে বলো কি হয়েছে? সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। নূরজাহান হেসে এক পলক তুষির দিকে তাকিয়ে জবাব দেয়, কিছু হয়নি, আমার রত্ন বুঝে নিতে এসেছি। এতদিন তোমাদের কাছে আমানত রেখেছিলাম, ম্যাথ ফুরিয়ে এসেছে, তাই নিয়ে যাব। তুষি রিমি ঠোঁট উল্টে এসব কাণ্ড কারখানা দেখছে। আমিনা বেগম কথার মানে না বুঝে বলল, ভাবি, এত পেঁচি কথা বলো কেন? সোজা করে বলো তো দেখি। চা চেয়েছি, কখন দিবি নাকি চলে যাব? তুষির পরীক্ষা শেষে তুই সবাইকে নিয়ে আমাদের বাসায় নাকি যাস? এই তোর যাওয়া? মায়ের আগেই তুষি উত্তর দেয় এবার, মামি কতদিন ঘ্যান ঘ্যান করলাম আম্মুর পিছে, তাও গেল না। আব্বুর সময় নাই দেখে উনিও যাবে না। একেবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। হয়েছে বকবকানি। আসো ভাবি, চা নাস্তা খাও। তুষার আসবে কবে? আমিনা বেগম কিচেনের দিকে যেতে যেতে কথাটি বলেন। নূরজাহান উঠে উত্তর দেয়, এবার আসবেই খুব শীঘ্রই। সন্ধ্যায় সবাই একসাথে চা নাস্তা করে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। সারা মুখ থমথমে ভঙ্গিমায় আজাদ হোসেন এই বাসায় এসে মুখ ফুলিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। আমিনা বেগম ভাইকে শত জিজ্ঞাসা করলেও কোনো আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হয়ে রুমে চলে যায়। কিছু সময় পর সবার সাথে সময় কাটিয়ে নূরজাহান একসময় রুমে আসে আজাদ হোসেনের সাথে কথা বলতে। এসেই দেখতে পাই মুখটা গম্ভীর করে শুয়ে আছে। নূরজাহান মনে মনে বুড়ো বলেই মুখ বাঁকালো। দরজা চাপিয়ে বড় বড় পা ফেলে সেও আজাদ হোসেনের পাশে শুয়ে পড়ে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আসার পর থেকেই দেখছি শুয়ে আছো। ননদিনী কি ভাবছে বলো তো? রাগ করেছো? নূর, মাথা খারাপ করো না, একা থাকতে দাও। মুহূর্তেই ফুঁসে ওঠে নূরজাহান। রেগে দুই পা আজাদ হোসেনের পায়ের উপর তুলে দেয়। চোখ গরম করে তিরিক্ষি মেজাজে বলে, আমি মাথা খারাপ করি? অনেক আগে আমার কথা তো শুনলে, আজ এভাবে আসতে হতো না। কতবার বলেছি কথা বলো ভাইয়ের সাথে, বলনি। তাই এবার আমি নিজেই এসেছি। আমার মা আজ আছে কাল নেই, তারও তো ইচ্ছে করে নাত বউ নিয়ে ঠাট্টা করতে, সময় কাটাতে। আজাদ হোসেন চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে নূরের পা সরিয়ে উঠে বসেন। চোখের চশমাটা ঠিক করে বলে, ধরে নাও আতিক ভাই না করলো, তখন কি করবে? প্ল্যান বি আমি ঠিক করে রেখেছি, শুনবে? বউয়ের ছেলে মানুষিতে ফুস করে নিঃশ্বাস ফেলে আজাদ হোসেন জবাব দেয়, বলো শুনি। মাথায় তো কুটনি বুদ্ধি ছাড়া আর কিছুই ঘোরে না। রেগে কটমট করে নূরজাহান তার দিকে তাকায়, গমগমে গলায় বলে, এই কুটনি তোমার মতো বুড়ো লোকের সাথে সংসার করে এটা ভুলে যাও কেন? একদিন বাপের বাড়ি চলে গেলে না খেয়ে মরতে হবে। তোমার এই সংসারের জন্য পড়াশোনা, শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করেছি আমি, এখন আমাকেই কথা শোনাচ্ছ? ঝগড়া হলে এসব বলা চলবেই নূরের। তাই বিছানা থেকে আলতো পায়ে নেমে হতাশার শ্বাস ফেলল আজাদ হোসেন। নূরের দিকে তাকাতেই দেখতে পাই মুখ ফুলিয়ে বসে আছে। এখন কিছু বললেই একগাদা কথা শুনিয়ে দেবে তাকে, তাই হাত টেনে বলল, এগুলো সব তো নিজের জন্যই করেছো। তোমার ছেলে, সংসার, সবকিছুর মালিক তুমিই।
আমার ছোট ঘরটাকে নিজ হাতে সামলাও। লেখাপড়া হয়তো বাদ গিয়েছে, কিন্তু পাক্কা গিন্নি তো হতে পেরেছ। বিয়ের দিনই তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছিলাম আমি। রাতে তোমার চুলে মুখ না চুবালে ঘুম আসতো না। ছোট গোলগাল মুখের সেই মিষ্টি হাসি, সবে আগে যেমন ভালোবাসতাম এখন তেমনই বাসি নূর। পুরো তুমিটাই যে আমার, এগুলো কি এই বুড়োর সাথে সংসার করার জন্য যথেষ্ট নয়? 100 ডিগ্রি রাগ মুহূর্তেই টুপ করে নিভে গেল সব। নূরজাহান নরম হাতে মৃদু ধাক্কা দিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, ঢঙের শেষ নেই। বিয়ের পর মনে নেই 1 মাস ট্রেনিং এর জন্য সিলেট গিয়েছিলাম বলে এই বুড়োর জন্য কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়েছিলে? একটু জ্বর আসলেই শাশুড়িকে জরুরি তলবে বাসায় হাজির করতে, সব তো বুড়োর জন্যই। নূর যেন লজ্জা পেল। বিয়ের পরের সময়গুলো অচিরেই চোখে ভেসে ঘুরপাক খাচ্ছে। এই মানুষটাকে এক বিন্দুও দূরে রাখতে ইচ্ছে করতো না। বাপের বাড়ি গেলেও 2 দিনের বেশি মন টেকেনি। সবচেয়ে এই লোকটার ভালোবাসার কামাল, ভালোবেসে ডুবিয়ে রেখেছে সব সময়। মুচকি হেসে বলল, এবার তাহলে আমার খুশির জন্য ছেলের ব্যবস্থা করো। করব, কিন্তু তোমার প্ল্যান বি বললে না তো? নূরজাহান খুশিতে গদগদ হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আজাদ হোসেনের হাত ধরে বলে, রাজি হলে ভালো, না হলে তুষারকে বলবো যে আব্বা তুষিকে তুলে নিয়ে আয়। আমার ছেলে হয়ে এই কাজ করতে না পারলে তোর জীবনই বৃথা। বইয়ের কথা সারা জীবনের জন্য ভুলে যা। তুষি আসতে না চাইলে হাত পা বেঁধে নিয়ে আসবি। কেমন প্ল্যান, ভালো না? তুমি এত লাফাচ্ছ কেন বলো তো? তুষারের নিজেরই তো কোনো খবর নাই, আগে বরং তুষারের মতো নাও। ছেলের মনে কি চলে কখনো বোঝার চেষ্টা করেছ? আমি বুঝি। তুষারের মন তো সর্বক্ষণ এই বাসাতেই থাকে। তুষার 2 পায়েই রাজি। এত টেনশনে ছেলেটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। না বাবা, এবার আমি বসে থাকবো না। উত্তর দিয়েই নূরজাহান হন হন করে চলে যায় বাইরে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে দপ করে বিছানায় বসে পড়ে। এত বুদ্ধি নিয়ে নূর ঘুরে বেড়ায় কিভাবে, এটাই চিন্তা করতে থাকে শুয়ে শুয়ে। এ যেন প্রবাদের মতো হলো। 4 বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে থাকেন আজাদ হোসেন। রিমি হেলে দুলে তুষির রুমে এসে দেখতে পায় পায়ের উপর পা তুলে ফোন টিপছে। বিছানায় বসেই ওর দিকে প্রশ্ন ছড়ে রিমি। মামির ব্যাপারটা সুবিধার ঠেকছে না আমার কাছে। ফোনে এতটাই মগ্ন যে রিমির কথা তার কানেই পৌঁছয়নি। সে আপন মনে চ্যাটিং করছে আর মুচকি মুচকি হাসছে। তুষিকে কিছু বলতে না দেখে বাহুতে মৃদু ধাক্কা দিয়ে আবার বলে ওঠে, এই কি বলছিস শুনিস না? কোন মাতালের সাথে কথা বলছিস? হঠাৎ আক্রমণে তুষি আটকে ওঠে। মারছিস কেন? শুনছি আমি, বল তুই। তৎক্ষণাৎ ঠোঁট বাঁকিয়ে হেসে রিমিকে বলে, জানিস কাকে মাতাল বললি? বলে দিই। কখনো দেখেছিস ভালো মানুষকে কেউ পাগল বলে? এই তুষারকা চামচে, আমি তুষার ভাইয়ের সাথেই কথা বলছি। তুষির কথা শেষ হতেই রিমি চোখ বড় বড় করে বিস্মিত হয়ে বলে, তুষার ভাই? আজকাল তুই মেসেজেও করিস? কাল রাত 3টার সময়েও আমাকে জ্বালিয়েছে, তাই গালি দিয়ে উচিত শিক্ষা দিলাম। এবার বল কেন এসেছিস? মামা মামি কেন এসেছে? আমার 6 সেন্স বলছে বড়সড় কোনো ব্যাপার আছে। বোনের বাড়ি আসতে পারো না? বলত, বুঝবি না তুই। একটু পরেই দেখা যাবে কাহিনী কি। থাক, ঘুমা। রুমে যাওয়ায় রিমি বিছানা থেকে উঠতেই তুষি বলে, এই শোন, জান্নাত আপু কোথায়? আপুকে বলিস তানহা আপু কল দিতে বলেছে। পেছন ঘুরে রিমি আচ্ছা বলেই বাইরে বেরিয়ে জান্নাতকে খবর দিতে গেল। আধা ঘন্টা বাদেই আমিনা বেগম সবাইকে খাওয়ার জন্য ডেকে রুমে চলে যায়। তখন আতিকুর রহমান মাত্রই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় আরাম করছে। দ্রুত পায়ে হেঁটে সামনে দাঁড়িয়ে বলেন, খেতে আসেন। ভাইজান আর ভাবি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ যাচ্ছি, খাবার রেডি করো। আমিনা বেগম ডাইনিং টেবিলে গিয়েই দেখতে পায় নাজমা একাই সব রেডি করে ফেলেছে। মৃদু হেসে তিনি বলে, তুই একা একা করতে গেলি কেন? তুমি তো সব সময় আগে আগে করে ফেলো, আমাকে কখনো কাজ করতে দাও। সবাই বলে যা নাকি হিংসুটে হয়, মিলে থাকতে পারে না। অথচ তোমাকে দেখো, আমাকে সব সময় নিজের বোনের মতোই শাসন করেছো, ভালোবেসে নিজে হাতে সব শিখিয়ে নিয়েছো।
আমিনা বেগম তাকে জড়িয়ে ধরে অধর বাঁকিয়ে হেসে ওঠে। পরক্ষণেই মেকি রাগ দেখিয়ে বলে, তুই আমাকে যা ভাবতে পারিস, কিন্তু প্রথম দিন থেকেই ছোট বোনই ভেবেছি। ছোটবেলায় বড্ড ইচ্ছে ছিল আমার বোন থাকবে, কিন্তু হলো না। এই বাসায় আসার পর যখন আলতাফ বিয়ে করলো, তখন থেকেই তুই আমার বোন। নাজমা বেগমের খুশিতে কান্না চলে আসে। বিয়ের সময় মনের মাঝে কত কথা উকি দিত, যা ভালো হবে তো, মিলে থাকবে নাকি ঝগড়া করবে। এখনকার সময়ে চায়ের জন্যেই আলাদা হয়ে যায় শত শত যৌথ পরিবার, সব সময় তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। অথচ আমেনা বেগম সেই প্রথম থেকেই খুশি মনে সব করেছে। কখনো দেরিতে সকালে না উঠলে মুখ কালো করেনি, বরং নিজেই আগে আগে সব রান্না বাসার কাজ সেরে বসে থেকেছে। মাছের মাথাও 4 মেয়েকে সমানভাবে ভাগ করে দেন। এসব দেখে নাজমাও নিজের মেয়ের মতোই খুশি তানহাকে দেখে। বাপের বাড়ি বছরে একবার গেলেও এই মানুষটার জন্যেই নাজমার মন ভীষণ পড়ে। সবাই রাতের খাবার খেয়ে যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিল, আমিনা বেগমও সব গুছিয়ে মাত্রই রুমে এসে বসেছে, তখনই নূরজাহান এবং আজাদ হোসেনের আগমন ঘটে। রুমে এসেই ভুবন ভোলানো এক হাসি হাসে নূর। আতিকুর রহমান প্রতিদিন খাওয়ার পর হাঁটাহাঁটি করে, তাদের দেখে পা থেমে গেল। আজাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলো, বাইরে দাঁড়িয়ে কেন, আসো ভেতরে। আজাদ, কি জরুরি তলবে বিকেলে আমাকে কল করেছিলে? আজাদ হোসেন সোফায় বসে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে কথা বলার জন্য মুখ খুলতেই নূরজাহান জবাব দেয়, বিয়ের পর থেকেই আপনাকে আমি বড় ভাই হিসেবে মানি। বাপের বাড়ি যতবার না যাই, এ বাসাতেই মন চাইলে হুটহাট আসি। আরও যেন আমাদের মাঝে মজবুত সম্পর্ক হয়, এই কথাই বলতে এসেছি। আতিকুর রহমান ভরকে যায় এহেন কথায়। এসব কি বলছো? পরিস্থিতি সামাল দিতে আজাদ হোসেন খুব দৃঢ়তার সঙ্গে বলে ওঠে, আতিক ভাই, আমি বুঝিয়ে বলি। ধরুন আপনার কাছে খুব দামি একটা রত্ন আছে, কোনো একদিন তো অন্য কাউকে দিয়ে দিতে হবে। এখন সেই রত্ন কেউ যদি নিতে আসে, আপনি কি করবেন? শর্ত কিন্তু একদিন আগে বা পরে দিতেই হবে। দিতেই হবে? হ্যাঁ ভাই। আতিকুর রহমান খুব মনোযোগে কথাটি ভেবেই ফট করে জবাব দেয়, তাহলে দিয়ে দেব, যেহেতু রাখা যাবে না। নূরজাহানের খুশিতে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। আজাদ হোসেনের দিকে তাকিয়ে বোঝায়, একদম ফাটিয়ে দিয়েছো। এতক্ষণ চুপ থেকে আমিনা বেগম বলেন, আজ তোমরা দুজন কি শুরু করেছো? আজাদ হোসেন এবার এগিয়ে এসে আতিকুর রহমানের হাত ধরে মৃদুস্বরে শুধায়, ভাই, তোমার সেই রত্নই এবার আমাকে দিয়ে দাও। তুষিকে আমার বাদর ছেলেটার গলায় ঝুলিয়ে একটু স্বস্তি পেতে দাও। ছেলেটা বেকার হতে পারে, কিন্তু ছোটবেলা থেকে দেখছো। তাছাড়া আমার মা মারা যাওয়ার আগে বলে গেছে দুজনের বিয়ে দিতে। মানুষটার কথা আশা করি রাখবে। ছোট মেয়ের বিয়ের কথা এত জলদি কখনো তিনি ভাবেননি। হুট করে আজাদের কথাই তাজ্জব বলে যায় সে। মুখ থেকে কোনো রকম কথা বের হচ্ছে না। এক ঝটকায় হাত ছেড়ে উঠে দাঁড়ায়, সারা শরীর মৃদু কাঁপছে। না, এত তাড়াতাড়ি কখনো বিয়ে দেওয়া যায় না। তুষির বুদ্ধিও হাঁটুর সমান। একদিকে তুষিরের চাকরি নেই, আর একদিকে মরার আগে শাশুড়ি মায়ের মাথা রক্ষা। আর একদিকে মরার আগে শাশুড়ি মায়ের কথা রক্ষা। এ যেন মধ্যসাগরে পড়ে যাচ্ছে আতিকুর রহমান। ভাবতে হবে, এর জন্য সময় দরকার। আজাদ হোসেন তার থেকে প্রত্যাশামূলক উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চোখ বন্ধ করে বড় দম নিয়ে আতিকুর রহমান বলেন, এসবে অনেক সময়ের ব্যাপার, এভাবে হুটহাট বলা যায় না। মুহূর্তেই রুম ত্যাগ করেন তিনি। আমিনা বেগম ভাইয়ের করুণ মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। আতিকুরের কথায় নূরজাহানের মুখটাও ছোট হয়ে গেছে। কত আশা নিয়ে এসেছিল, মাটি করলো সব। মুখ কালো করে কাউকে না বলে থম ধরে বসে রইল নূরজাহান। আজাদ হোসেনের মুখেরও যেন ভাষা হারিয়ে ফেলেছে। হুট করে বিয়ের কথা তুললে কেন? আমাকে বুঝিয়ে বলো। ওনাকে রাজি করব, সমস্যা নেই। নূরজাহান গলা ধরা কণ্ঠে জবাব দেয়, দুজন যখন ভালোবাসে, তাই আমরা ভেবেছিলাম 4 হাত এক করে দেই, কিন্তু আমারই ভুল, বেশি আশা করে ফেলেছি। ভাবি, চিন্তা করো না, উনি সময় নিচ্ছে ভেবে দেখার জন্য। এখন যাও, ঘুমাও, দেখছি আমি।
আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। কে জানে কি সিদ্ধান্ত নেবেন তিনি। নূরজাহান মন খারাপ করায় আশ্বাস দেয় আমেনা। ভাবি মায়ের কথা মনে নেই ভাবছো? অবশ্যই আছে। যদি উনি রাজি নাও হয়, আমি নিজে দাঁড়িয়ে বিয়ে পড়াবো। মরা মায়ের কথা কিভাবে ফেলেন আমিও দেখে নেব। ছেলেমেয়ে দুটো বড় হয়েছে, তাই ভাবছিলাম ভুলবশত কিছু না হোক, তার আগে বিয়ে পড়িয়ে রাখি। তো সে এ বাসায় থাকলেও সমস্যা নেই আমার, শুধু বিয়ে পড়ানো ব্যবস্থা করো ননদিনী। আমিনা বেগম ভরসা দিলেন যেভাবেই হোক রাজি করিয়ে ছাড়বে। শেষে নূরজাহানও হতাশ হয়ে রুমে চলে যায়। বাসার সবাই তখন গভীর ঘুম। সেই সময় আতিকুর রহমান রুমে আসেন। লাইট অফ করে শুয়ে পড়তেই আমিনা বেগম পাশ ফিরে আদরের স্বরে বলে, কিছু ভেবেছেন? এখনো ঘুমাওনি? না, ঘুমায় কি করে? আমার মায়ের কথা রক্ষা না হলে ভালো হবে না। এতদিন চুপ ছিলাম। আপনি রাজি হলে কি হয় বলুন তো, একটি কারণ বলেন। আতিকুর রহমান গম্ভীর স্বরে জবাব দেয়, কারণ নেই কোনো। তবে আমার ভাই ভাবির মতো শ্বশুর শাশুড়ি কোথাও পাবেন আপনি? নিজের মানুষের কাছে মেয়ে দিতে কে না চায়? সামনে থাকবে, যখন তখন চলে আসবে। আর আমার তুষার কি খুব খারাপ? আপনার মেয়েই বরং ওর যোগ্য না। সারাদিন উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়। না আছে পড়াশোনা, না আছে ব্রেন, অথচ তুষার সব দিকেই সেরা। ওরাও ছোটবেলার থেকে জেনে এসেছে বড় হলে দুজনের বিয়ে হবে। পরে অন্য কোথাও বিয়ে দিলে ওরা মানবে? পুরো পরিবার তাই জানে। তবে এখন মুখে কুলু পেটে রাখা মানে কি, এটাই তো বুঝতে পারছি না। চুপ করো আমেনা, কে বলেছে আমি রাজি না? মুহূর্তেই আমিনা মাছের দূরত্ব ঘুচিয়ে গলা জড়িয়ে ধরে বলে, সত্যি রাজি আপনি? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। বিরাট সন্দেহ। তখন ভাইজানকে কিছু বললেন না কেন? মেয়ে আমার ছোট, সংসারের সব বুঝে না। কখনো চিন্তা করিনি এই সময় বিয়ে দেব। হুট করে এমন কথায় আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। সমস্যা নেই তো? বিয়ে পড়িয়ে জান্নাতের মতো ওখানে থাকবে। বিয়ের পর দূরত্ব হওয়া ভালো নয় আমেনা। জান্নাত 1 মাস পরেই চলে যাবে। তুষিকে যদি বিয়ে দিতেই হয় তবে অনুষ্ঠান করে একবারে পাঠিয়ে দেব, কিন্তু আমার শর্ত আছে। আমিনা বেগম আতকে ওঠে। আবার কিসের শর্ত? আপনি সহজ হতে পারেন না? আতিকুর রহমান চোখ লাল করে গম্ভীর স্বরে বলে, তুষার যদি নিজের সাথে তুষিকে ঢাকা নিয়ে কলেজে পড়াই তবেই আমি রাজি। তুষার যদি নিজের সাথে তুষিকে ঢাকা নিয়ে কলেজে পড়াই তবেই আমি রাজি। কোনোভাবেই আলাদা রাখা যাবে না। যেখানে যাবে তুষিও যাবে। ভাগাভাগি করে দুজন মিলেমিশে থাকবে। তুষার ভর্তা ভাত খেয়ে থাকতে পারলে তুষিকেও মানিয়ে নিতে হবে, তবেই না সংসার হবে। তার চিন্তা ভাবনা দেখে আমিনা বেগম প্রশান্তির শ্বাস নিয়ে জড়িয়ে ধরে আতিকুর রহমানকে। মেয়ের বিদায় যেন চোখে ভেসে আসছে তার। ডুকরে কেঁদে ওঠে তখনই। আতিকুর রহমান মাথায় হাত বুলিয়ে আগলে নেয় তাকে। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে নীরবে মেয়ে দুটোর জন্যে চোখের পানি ফেলেন। পরের দিন সকালে আতিকুর রহমান নিজেই সবকিছু বুঝিয়ে বললেন আজাদ হোসেনকে। সোজা সাপটা তার শর্তের কথা বললে একবারেই রাজি হয়ে যায় তারা। ওরাও চায় দুজনের মাঝে এক কিঞ্চিত পরিমাণ দূরত্বও যেন না হয়। দূরত্ব যেমন ভালোবাসা বাড়ায় তেমনি বিচ্ছেদ বিবাদও ঘটায়। পাক্কা 2 ঘন্টা নিজেদের মধ্যে পরামর্শ করে 4 জন তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল। তুষি সহ কাউকেই এসবের কিছু জানানো হলো না। তারা বড়রাই বিয়ের ডেট ফাইনাল করলো তুষারের টেস্ট পরীক্ষার পর। আপাতত এই কয়দিনে তুষারের রুমটা নূরজাহান নিজ হাতে সাজাবেন। মেয়ের বাবা মায়েরও একটা প্রস্তুতি আছে। টেস্ট পরীক্ষা শেষ হতে হতে আরও 1 মাস চলে যাবে। তখন তুষিরও বন্ধ, তুষারেরও প্যারা নেই। রিমি জান্নাতও ফ্রি। সবকিছু বিবেচনা করে আলোচনা শেষ দিলেন আতিকুর রহমান। এরপর রেডি হয়ে অফিসে চলে যায় তিনি। আজাদ হোসেনও লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে অফিসে যায়। যাওয়ার আগে অবশ্য নূরজাহানকে বলে গেছেন বিকেলেই চলে আসতে।
এক রাতের মধ্যেই এত তাড়াতাড়ি মেনে নিবে ভাবতেই পারেনি নূরজাহান। যখন থেকেই রাজি হয়ে সবকিছু বলল তখন থেকেই তার খুশি দেখে কে। আমেনাকে ধরে উচ্চস্বরে বলে, ননদিনী থেকে বেআইন হতে চলেছি। হ্যাঁ ভাবি, এবার থেকে ভালো শাশুড়ি হওয়ার প্রস্তুতি নাও। কেন কেন তুমি আমাকে শাশুড়ি হতে বলো ননদিনী, তবে বেশ তুষিকে আমি আচ্ছা মতো কাজ করিয়ে ছাড়বো। ভেবেছিলাম মেয়ে হিসেবে ঘরে তুলবো, তাতে তোমার ভালো লাগলো না। আমেনা বেগম হেসে উঠে তার কথায়। তুমি পারো ভাবি, ভাইজান কপাল করে এমন বউ পেয়েছে, তুষিও কপাল করে এমন শাশুড়ি পাচ্ছে। কথা বলেই দুজন হেসে ওঠে একসাথে। আপাতত তারা চারজনই এই ব্যাপারে জানে। নাজমা সহ কোনো মেয়েকে এসব কথা বলা হয়নি, এমনকি তুষার কেউ না। তারা ভেবেছে সবাইকে হুট করেই তাক লাগিয়ে দেবে। বিয়ের একদিন আগে বলবে, চলো তোমাদের কাল বিয়ে, দুজনে এক হয়ে আমাদের উদ্ধার করো। এসব ভাবতেই নূরজাহানের বেশ লাগছে। তাদের মুখের অবস্থা কি হবে এখন থেকে কল্পনা করছেন তিনি। তুষার খুশিতে আত্মহারা হয়ে কি করবে ভেবেই হেসে দিলেন তিনি। বিকেলে তুষিকে ইচ্ছে মতো আদর করে নূরজাহান চলে গেল। যাওয়ার আগে অবশ্য কানে কানে বলেছে, এবার 1 মাস খেয়ে দিয়ে একটু মোটা হ দেখি। অলরেডি 49 কেজি, আর কত মোটা হতে বলো? আরও গুলোমুলো হওয়া যায়। তুষিকে ধরে কপালে চুমু দিয়েই সিএনজি উঠে বিদায় জানায়। সন্ধ্যার পর জান্নাত, রিমি আর তুষি আড্ডা দিচ্ছিল। তখনই আহিরের কল আসায় একটু সাইডে যায় সে। অসময়ে ফোন আসায় কপাল কুঁচকে ফোন কানে নিতেই ওপাশ থেকে বলে, গেটের কাছে আসো, দাঁড়িয়ে আছি। মানে কালকের আগের দিনই না গেলে আম্মা কি ভাববে বলো তো? যা ভাবার ভাবুক, আমারও ভালো লাগে না বউ ছাড়া ঘুমাতে। বিছানা থেকে শুরু করে পুরো রুম তোমার শূন্যতা খা খা করে। জান্নাত ব্যালকনি থেকে উকি দিয়ে দেখতে পায় আসলেই ঘেমে জবজব শরীর নিয়ে দাঁড়িয়ে আছে আহির। জান্নাত চোখ লাল করে জবাব দেয়, অসভ্য, কালকেই চলে যাবে, সবার সামনে আমাকে লজ্জা পেতে হয়। চলে যাবো মানে? সব কাপড় নিয়ে এসেছি। ভাবছি তুমি রিমির বিয়ে হয়ে গেলে তোমার বাবা মাকে দেখার জন্য তো আমাকেই থাকতে হবে, তাই একবারে চলে এসেছি জান। তাদের চিন্তায় কাজেও মন বসে না আমার। জান্নাত মুহূর্তেই কল কেটে হনহন করে বেরিয়ে গেট খুলে দেয়। আহিরের সামনে দাঁড়িয়ে বলে, কালকে সকালেও তো আসতে পারতে। আহির আস্তে ধীরে জান্নাতের খুব কাছে চলে আসে। কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে দিতে বলে, সকালে এসে কি রাতে তোমাকে আদর করতে পারতাম? জান্নাত এক ঝটকায় হাত ছাড়িয়ে টেনে নিয়ে আসে ভেতরে। চুপচাপ রুমে নিয়ে দরজা বন্ধ করেই বলে, ফ্রেশ হয়ে খেতে আসো। সারাদিন কি খেয়েছো না খেয়েছো? 2 দিন না খেয়ে আছি। এবার যত পারো এই অভয়াকে আদর খেতে দাও। তোমার আদরে দেহ মন দুটোই শান্ত করে দাও জান। জান্নাতের খুব নিকটে এসে বাম হাতে কোমর চেপে ধরে আহির। চুলে নাক ডুবিয়ে নেশাতুর কণ্ঠে বলে, একটা গরম চুমু দিয়ে এই হৃদয় ঠান্ডা করে দাও। আহিরের কথায় শিউরে ওঠে জান্নাত। তার বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে ঢোক গিলে জবাব দেয়, ফ্রেশ হও আগে, আমি খাবার বাড়ছি। কথাটি বলেই দরজার কাছে যেতেই আহিরের শক্ত 2 হাতে নিচের সাথে মিশিয়ে নেয়। 2 হাত কানের পিছনে দিয়ে তৃষ্ণার্ত অধৈর্যরা জান্নাতের উষ্ণ অধর ডুবিয়ে দেয়। সারা শরীরে তার বেহায়া হাতের স্পর্শ সর্বত্র কাঁপিয়ে তোলে জান্নাতকে। অতঃপর না পেরে আহিরের ঠোঁট জোরে কামড়ে ধরতেই ছেড়ে দেয় তাকে। আহির বাম হাতে নিচের ঠোঁট মুছতেই জান্নাত লজ্জায় হেসে দৌড়ে চলে যায় বাইরে। এদিকে আহির গজগজ করতে করতে বলে, আদর করার সময় যে দাঁত ডিস্টার্ব করে সেই দাঁত আমি ভেঙে দেব। বউ আমার চরিত্রের খাড়ায় একটু কি বৃষ্টিও আসতে দেবা না? রাতের খাবার টেবিলে সবাই মনোযোগে খাচ্ছিল। তখনই আতিকুর রহমান প্রশ্ন করে আহিরকে। অফিস কেমন চলে? আকস্মিক কথায় একটু বিব্রত বোধ করে আহির। প্লেটে হাত নাড়াচাড়া করে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালোই চলছে বড় আব্বু। কেউ আর কথা বাড়ায় না,
চটপট খেয়েই যার যার মতো শোয়ার প্রস্তুতি নেয়। রুমে এসে রিমিও ইয়ারফোন কানে গুঁজে গান শুনছিল, তখনই কল আসে ওর ফোনে। অপরিচিত নম্বর বিদ্যায় ভ্রু কিঞ্চিত করে কানে নেয় রিমি। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশে পিন পিন নীরবতা। কিছুক্ষণ যাওয়ার পরও কোনো রেসপন্স না আসায় আবার বলে ওঠে সে। হ্যালো, কথা বলছেন না কেন? উহুম, তবুও কোনো জবাব আসে না। কয়েকবার এভাবে হ্যালো হ্যালো করার পরও যখন উত্তর এলো না, রিমি তখন ফট করে কল কেটে দেয়। লাইট অফ করে শুয়ে পড়তেই টেক্সট আসে। কাজল কালো চোখের মেয়েকে হুট করে আজকাল মাঝরাতে বড্ড মনে পড়ে। তাকে সামনে বসিয়ে চোখ দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। কোনো এক বৃষ্টি ভেজা রাতে বেলকনির মেঝেতে বসে তার সাথে বৃষ্টি দেখতে ইচ্ছে করে। সে থাকবে আমার কোলে বসে, পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার কাঁধে ঠোঁট ছুঁয়ে রাখবো। কখনো গধূলি লগ্নে তার সাথে শত শত মাইল হেঁটে বেড়াবো। শেওড়াপাড়ার টঙের দোকানে আপনি যখন ধোয়া ওঠা চায়ের ঠোঁট ছুঁয়ে চুমুক দেবেন, সেই দৃশ্য আমি তৃপ্তি নিয়ে দেখব। মেয়ে, আপনি মায়া জানেন, কত সহজেই কঠোর হৃদয়ের মধ্যখানে জায়গা করে বসলেন। এই টকবকে যৌবন হেফাজতে রেখেছি শুধু আপনার জন্যই। কোনো এক নির্জন রাতে সব ঢেলে দিব আপনার মাঝে। সে যাগ্যে লুকোচুরি খেলায় আমি খুব পারদর্শী, তবে আপনার সাথে এভাবে লুকোচুরি খেলতে বেশ ভালো লাগছে। থাকুক না জীবনে কিছু রহস্যময় মানুষ। আমি চাই সারাক্ষণ আমাকে নিয়ে ভেবে আপনার মাথা ব্যথা হোক। তীব্র মাথা ব্যথার কারণ হব আমি। মধ্যরাতে আমি না হয় মাথায় মলম লাগিয়ে দেব। বিড়বিড় করে মেসেজটা পড়তেই এবার সত্যি মাথা ব্যথা শুরু হলো রিমির। এটার যন্ত্রণা অচেনা মানুষটিকে জানার ইচ্ছে তীব্র থেকে তীব্রভাবে সমগ্র দেহে ছড়িয়ে পড়ল। নাকের ডগা থেকে চশমা বাম হাতে ঠিক করেই শুয়ে পড়ল সে। মন জুড়ে হয়তো কারোর জন্য ব্যাকুলতা কাজ করছে। আমাদের সবার ক্ষেত্রেই অজানাকে জানার এক আকাশ সমান ইচ্ছে জাগে। এভাবে হৃদয় স্পর্শী মেসেজ পাঠানোর মানে কি? সে কি জানে দিন দিন এই লোকটার ফাজলামিতে রিমি দুর্বল হয়ে যাচ্ছে? ছেলেটা খুব গুছিয়ে অল্প কয়েক দিনেই মনের মাঝে জায়গা করে নিয়েছে তার। আর কত লুকোচুরি করবে এই লোকটা? কখনো কি সামনে এসে বলবে? এই মেয়ে আমার মতো সুদর্শন ছেলেকে কিভাবে বুড়ো বলেন? চোখে চশমা না পরে হুটহাট কাজল পরলেও তো পারেন। এই কোমল হাতে লাল রঙের চুড়িও মানাবে বেশ। দুপায়ে নিচ হাতে আলতা পরাবো আপনায়, কল্পনার অপসরার মতো সাজাবো। আমার মনের গহীনে বন্দি করে রাখবো সর্বক্ষণ। মাঝরাতে ঘুম ভাঙায় তুষারের মনটা আজও বেহায়া হচ্ছে তুষির জন্য। এভাবে দূরে থাকা যায় না। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়েই কল করলো। আজ দুষ্টুমি করার ইচ্ছে নেই তার। একবারে কল দেওয়ার পর যদি ধরে তবেই কথা বলবে একটুখানি, নয়তো হতাশ হয়েই ঘুমিয়ে পড়বে। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হতেই ঘুমু ঘুমু স্বরে কথা ভেসে এলো। তুষার ভাই, তোমার পা দুটো কুরিয়ারে পাঠিয়ে দেবে প্লিজ? এহেন কথায় ভরকালো তুষার। কান পেতে ভালো করে নম্বর দেখে জবাব দেয় তুষার। দিন দুপুরে মাথার সব তার কি ছিঁড়ে গেল? কি আবল তাবল বকছিস? আমি ঠিক আছি, তাড়াতাড়ি 2 পা পাঠানোর ব্যবস্থা করো। দেহের সব অঙ্গ রেখে পা কেন? কারণ তোমার পা দুটো ধরে মাফ চাইবো। কি এমন পাপ করেছিলাম তোমার মতো ভাই পেলাম? বিশ্বাস করো, মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করছে। মধ্যরাতেই তুষার ফিক করে হেসে দেয়। বালিশে পিঠ ঠেকিয়ে বলে, এত ঘুমিয়ে কি করবি? পরক্ষণেই মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলে, এখন ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছ বুঝতে পেরেছি। বিয়ের পর প্রতি রাতেই জেগে জেগে আদর দিবে তাই। দুষ্ট মেয়ে, আমার লজ্জা করে না বুঝি? ছোট মাথায় এসব কিভাবে ঘুরে? তবে ঘুমাও, বিয়ের পর ঘুমাতে দিব না এক বিন্দুও। চট করেই তুষির ঘুম পুরোপুরি ছুটে যায়। হুড়মুড় করে শোয়া থেকে উঠেই বলে, ছি, বাজে কথা বলো কেন? ফোন রাখো, জঙ্গলি ভূত। রাখছি। তোমার ওই উষ্ণ ঠোঁটে 100 চুমু। এবার ঘুমাও। মুহূর্তেই ফোন কেটে দেয় তুষার। এসব খাপছাড়া কাণ্ডে তুষি শুকনো ঢোক গিলে চোখ কচলাতে থাকে। এগুলো কি স্বপ্ন নাকি বাস্তব? তুষার ভাইয়ের মুখে ভালো কিছু আশা করাই মস্ত বড় ভুল। ফুস করে শ্বাস নিয়ে বড় বড় দম নেয় তুষি।
ঘুম যেন আপনা আপনি দূরে কোথাও পালিয়ে গেছে। এরপর গায়ের কাঁথা জড়িয়ে মিথ্যা ঘুমানোর জন্য চোখ বন্ধ করে রাখে তুষি। মনের মধ্যে আজকাল ভয়ঙ্কর এক অসুখ অনুভব করে সে। এই অসুখ তুষার নামক বন মানুষের দুষ্টু মিষ্টি ভালোবাসা। চৈত্র মাস পেরিয়ে বৈশাখের বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। চারিপাশে খা খা রোদে টিকা ভীষণ মুশকিল। রোদের তীব্রতায় বাইরে বেরুলেই গলা শুকিয়ে কাঠ, সারা শরীর ঘেমে নিয়ে একাকার। আজ মে মাসের ৮ তারিখ। তুষারের পরীক্ষা শেষ বিধায় বাসায় ফেরার তারা। সকাল থেকেই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে মিরাজ আর পঙ্কজের জন্য অপেক্ষা করছে। ওরাও নিজ নিজ বাসায় চলে যাবে। পরীক্ষা শেষে ভার্সিটি প্রায় ২০ দিনের ছুটি। এই ছুটির সময় না হয় পরিবারের সাথেই কাটিয়ে দেওয়া যাক। রুমে বসে এক মনে ভাবছে তুষার ছোটবেলায় নানুর বাসায় গিয়ে সব কাজিন মহল আম কাঁঠালের সময় এক হই হুল্লোড়ের মাঝে দিন পেরুত। কে কোনটা খাবে তা নিয়েই ঝগড়া হতো বেশ। সবাই বিকেলের যখন মাঠে বসে আড্ডা দিত, ওরাও ক্রিকেট নয়তো ঘুড়ি উড়িয়ে আনাচে কানাচে ঘুরে বেড়াতো। শীতের আমেজে বার্ষিক পরীক্ষা শেষে সবাই একত্রে নানার কোলে শুয়ে রূপকথার গল্প শুনত। আহা, কি মিষ্টি সময় না ছিল। একবার তুষার গাছের সাথে দোল খাওয়ার সময় ধপ করে নিচে পড়ায় হাঁটুর উপর খানিকটা ছিলে লাল হয়ে গিয়েছিল। আজও সেই দাগ দৃশ্যমান। মারিহা নাকের পানি চোখের পানি এক করে পায়ে মলম লাগাতেই ধমকে উঠেছিল তুষার।